আচ্ছা, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা অনেক ধরনের সফটওয়্যার ইনস্ট্রাকশন দেখেছিলাম, তার মধ্যে কল এবং রিটার্ন ইনস্ট্রাকশনটা আমরা বাদ রেখে দিয়েছিলাম। সো আজকে আমরা সেটা দিয়ে শুরু করব। কল এবং রিটার্ন বেসিক্যালি কি করে, ধরুন আমরা সিতে যখন প্রোগ্রাম করি কোনো একটা ফাংশনকে কল করি, সো সে কি করে জাম্প করে সেই ফাংশনে চলে যায় এবং ফাংশনের কাজ শেষ করে সে আবার একটা রিটার্ন স্টেটমেন্ট পায়। সো সে তখন কি করে, রিটার্ন করে। সো এখন আমরা যদি SAP2 তে জাম্প করতে চাই বা কোনো একটা জায়গায় অন্য কোনো একটা ইনস্ট্রাকশনকে কল করতে চাই, তো তখন আমরা কি করতে পারি দেখেন। সি তে কি হয় বলতে পারবেন, যে যখন আমরা কোনো একটা ইনস্ট্রাকশনকে বা কোনো একটা ফাংশনকে কল করি তখন আসলে কিভাবে সে কাজ করে? ম্যাম যেখানে এক্সিকিউট করতেছিল ওটা একটা স্ট্যাকে পুশ করে দেয়, দেন মানে যেখানে কল হচ্ছে ইনস্ট্রাকশনটা লোড করে ওখানে সাবরুটিনটা এক্সিকিউট করার পর তারপর যখন সাবরুটিনের কাজটা শেষ হয়ে যায় তখন আবার স্ট্যাকের থেকে আবার ভ্যালুটা রিস্টোর করে যেখানে এক্সিকিউট করতেছিল ওখানে ব্যাক করে। হ্যাঁ, ভেরি গুড। সো স্যাপেও আসলে সেই কাজটা করবে। যারা অনেকে বুঝতে পারে নাই তাদেরকে আমি মানে তাদের জন্য একটু ভেঙে দেখাই যে ফার্স্টে কি হবে। ধরেন আপনি একটা ইনস্ট্রাকশন আছেন বা একটা ফাংশনে আছেন, ধরেন ফাংশনটা এরকম একটা স্কোয়ার ফাংশন। হ্যাঁ, ধরেন এরকম যে আমরা জাস্ট কি করব, এক্স স্কোয়ারের ভ্যালুটা রিটার্ন করব এবং আমাদের মেইন ফাংশন আছে। সো মেইন ফাংশনের ভিতরে আমরা কি করছি, মেইন ফাংশনের ভিতরে হচ্ছে আমরা একটা ভ্যালু নিচ্ছি। সো এরকম হচ্ছে আমাদের ফাংশনটা। ধরেন আমরা এই ইনস্ট্রাকশনটা আছে, এই যে int x is equal to 5, এটা আছে ধরেন 0001 এ, এটা আছে 0002 তে, এটা আছে 0003 তে। সো আমি যখন এই লাইনে এসে আমি sq ফাংশনটা কল করব তখন সে কি করবে, সরি f ফাংশনটাকে কল করব। সো আমরা যখন f ফাংশনটাকে কল করব সে কোথায় চলে যাবে, সে হচ্ছে এই লাইনে চলে আসবে। সো এই লাইনে চলে আসলে ধরেন এই লাইনটা হচ্ছে আমাদের জন্য সাপোজ 00e2, জাস্ট অ্যান এক্সাম্পল। সো যখন আমি এফ কে কল করলাম, প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু প্রথমে কি ছিল, প্রথমে ছিল হচ্ছে 0001 এ, এই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করলো, তারপর প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু এটা, তারপর প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু এটা করে সে যখন দেখলো সে একটা ফাংশন কল পেলো, সে কি করবে তখন প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা কোথায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে। তাহলে আমি যখন এই ফাংশনটা শেষ করে রিটার্ন করব তাহলে আমি বুঝবো কিভাবে যে আমি আসলে কোন জায়গায় রিটার্ন করব, কোথায় আমাকে রিটার্ন করতে হবে। সো সেটার জন্য যেটা হয়, আমাদের SAP2 তে একটা স্ট্যাক মেমোরির মতো আছে, সেই জায়গাটাতে সে কি করে যায়, ভ্যালুটাকে স্টোর করে যায়। তার মানে ফাংশনে জাম্প করার আগে বা সাবরুটিনে জাম্প করার আগে আমাদের ভ্যালুটা কত ছিল, আমাদের ভ্যালুটা ছিল হচ্ছে 0003। সো সে কি করবে, এই 0003টাকে একটা স্ট্যাকে স্টোর করে যাবে। তাহলে SAP2 এর স্ট্যাক অ্যাড্রেস হচ্ছে FF FEH এবং FFH। সো আমরা যদি চাই যে আমরা এখন রিটার্ন করব, তখন আমরা কি করব, আমাদের ফাংশনটার কাজ করা শেষ করে এই দুটো অ্যাড্রেসকে নিয়ে নিব, নিয়ে তারপর কি করব, প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুকে এটা দিয়ে আবার ইনিশিয়ালাইজ করে বা এটা ফেচ করে, এই ভ্যালুটাকে ফেচ করে সে আবার ইনস্ট্রাকশন এক্সিকিউট করা শুরু করবে। সো এখন খেয়াল করে দেখেন, কোশ্চেন করতে পারেন যে ম্যাডাম আমাদের SAP2 তে তো আমরা জানি 16 বিটের অ্যাড্রেস, তাই না? তাহলে 16 বিটের অ্যাড্রেস, এই যে 16 বিট আছে, তাহলে আমরা দুইটা এই যে 0003 এটাকে তো আমরা কি করতে পারতাম, এটাও 16 বিটের, যেহেতু হেক্সা ভ্যালু, প্রত্যেকটা বিট 4 বিটের করে হবে বাইনারিতে। সো যেহেতু হেক্সা ভ্যালু, এটাও 16 বিটের, এটাকে তো আমরা একটা অ্যাড্রেসে স্টোর করে ফেলতে পারতাম। দুইটা অ্যাড্রেস কেন লাগছে? বিকজ আমাদের SAP2 এর অ্যাড্রেস কিন্তু 16 বিটের, বাট প্রত্যেকটা অ্যাড্রেসে যে কন্টেন্ট থাকবে বা র্যাম বা মেমোরি যাই বলেন না কেন, সেটার যে ডাটাটা থাকবে সেগুলো কিন্তু 8 বিটেরই রয়ে গেছে। অ্যাড্রেস 16 বিট হয়েছে, আগেটা ছিল 8 বিট, এখন 16 বিট, সরি 4 বিট ছিল আগেটা ছিল 4 বিট, এখন 16 বিট। অ্যাড্রেসের সংখ্যা বাড়ছে কিন্তু অ্যাড্রেসের ভিতরে আপনি কন্টেন্ট যা রাখছেন সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো এতটুকু পর্যন্ত কারো কোথাও বুঝতে প্রবলেম থাকলে বা কনফিউশন থাকলে জিজ্ঞাসা করে ফেলতে পারেন। কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন নাই, বুঝতে পেরেছেন যারা ক্লাস করছেন ঠিক মতো? জি ম্যাম। আচ্ছা, বাকিরা? বাকিরা বুঝেছেন?
জি ম্যাম, বুঝেছি। আচ্ছা ঠিক আছে, মাত্র 2 জনের রেসপন্স পেয়েছি। এরপর থেকে আর তো হাতে আছে 3-4টা ক্লাসের মতন আছে আর। সো এরপর থেকে যারা যারা রেসপন্স করবেন, ক্লাস করবেন, তাদেরকে আসলে অ্যাটেন্ডেন্স দিতে হবে। নাহলে শুধু শুধু জুমে থেকে কি করবেন বলেন তো? কোনো কথা জিজ্ঞাসা করলে রেসপন্স করেন না আপনারা কেউ। আচ্ছা যাই হোক, আমাকে আরেকটা প্রশ্নের অ্যান্সার দেন তো, যারা একটু মনোযোগ দিয়ে ক্লাস শুনছেন। ধরেন আমি যদি চাই, এখন এখানে একটা ফাংশন কল করেছি, বাট আমি যদি এভাবে করতে চাই যে এই লাইনে না, এই ফাংশনে ঢোকার পরে এখানে এসে আমি আরেকটা ফাংশন কল করতে চাচ্ছি, সেটা কি সম্ভব হবে? বা সম্ভব হলে কিভাবে সম্ভব হবে? সেম অ্যাড্রেসটাকে আবার কল করবে, মানে সেম যখন অ্যাড্রেসে সে আবার, মানে এই যে স্ট্যাক মেমরি কিন্তু এই দুইটাই, আর কিছু নাই। SAP2 এর জন্য জাস্ট এইটুকুই হচ্ছে তার মানে স্ট্যাক মেমরি। সো আপনি বলতে চাচ্ছেন যে এটার অ্যাড্রেসটা সে আবার কি করবে? আবার স্টোর করে রাখবে এরকম কিছু? আবার জি ম্যাম আবার স্ট্যাকে পুশ করবে। আচ্ছা, আবার স্ট্যাকে যদি পুশ করে, তাহলে এই যে সে মেইনলি প্রথমে যেই ফাংশন থেকে আসছিল সেটা হারাই যাবে না? মিস পুশ পপটা কাউন্ট করে রাখতে হবে। আচ্ছা কাউন্ট করে রাখলাম, ধরেন 1 নাম্বার পুশ, 2 পুশ নাম্বার করলে পুশ। তো ওভাররাইট হবে না। ওভাররাইট হবে তো, না হলে কিভাবে পুশ হবে? আপনি তো এই দুইটা অ্যাড্রেসেই পুশ করতে পারবেন, আর কোথাও পুশ করতে পারবেন না। আর আপনি যখন আবার এই দুইটা অ্যাড্রেসেই, ধরেন আমি এইটা হচ্ছে, এই লাইনটা হচ্ছে আপনার মনে করেন 00F2 তে, হ্যাঁ? সো তখন আপনার স্ট্যাকে কি পুশ করে আসতে হবে? 00E2 সাপোজ আর কি। সো ধরেন 00E2 পুশ করলাম। সো পুশ করলে তো এই দুটো চলে যাবে। তো তাহলে আমি এই দুটাকে আবার খুঁজে পাবো কোত্থেকে? বুঝতে পেরেছেন জিনিসটা? ম্যাম ওটা কি আমাদের কি জাস্ট একটাই ভ্যালু আমরা স্ট্যাকে স্টোর করতে পারবো? আমাদের স্ট্যাক সাইজ কি 1? স্ট্যাক সাইজ হচ্ছে এই যে এই দুইটা, জাস্ট 16 বিট আর কি টোটাল। প্রথমটা 8 বিট, পরেরটা 8 বিট। আপনার স্ট্যাকের জন্য জাস্ট এই দুইটা অ্যাড্রেসে, এই যে দেখেন, স্টোরড ইন দ্য লাস্ট টু লোকেশন অফ মেমরি, তার মানে মেমরির লাস্টের দুটো লোকেশনে সে স্টোর করে, আর কোথাও সে স্টোর করতে পারে না। তাহলে এবার বলেন, নেস্টেড ফাংশন কি ইউজ করা সম্ভব SAP2 তে? না মিস। নো ম্যাম। ভেরি গুড। তাহলে আমরা কি করতে পারবো না? SAP2 তে নেস্টেড ফাংশন ইউজ করতে পারবো না, কারণ নেস্টেড ফাংশন যদি আমরা ইউজ করতে যাই, তাহলে আমাদেরকে আগের অ্যাড্রেসকে ওভাররাইট করে নতুন অ্যাড্রেস লিখতে হবে, এবং নতুন অ্যাড্রেস লিখলে আগের অ্যাড্রেসটা তো আমরা হারাই ফেলবো। তাহলে আমি বুঝবো কিভাবে? তাহলে আমার ফাইনালি কোথায় রিটার্ন করতে হবে? সো এইটুকুই ছিল হচ্ছে কল এবং রিটার্নের জিনিসপত্র। সো এখন লজিক্যাল ইনস্ট্রাকশন আমরা দেখে ফেলেছি, এগুলোও দেখে ফেলেছি। আচ্ছা এখন আসেন টি স্টেট। কোন সাইকেলে আসলে কয়টা টি স্টেট লাগে সেটা আমরা দেখব। যেমন আমরা জানি যে আমাদের ফেথ সাইকেলে SAP1 হোক SAP2 হোক সবকিছুতে আমাদের 3টা টি স্টেট লাগে। এক্সিকিউশনে কি হয়? এক্সিকিউশন হচ্ছে ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে আমাদের নাম্বার অফ টি স্টেটস ডিফারেন্ট হতে পারে। যেমন অ্যাড এর ক্ষেত্রে আমরা SAP1 এও দেখেছি, SAP2 তেও সেম। অ্যাড এর ক্ষেত্রে আমাদের 4টা ইনস্ট্রাকশন লাগে, এন্ড ইমিডিয়েট এর ক্ষেত্রে আমাদের 7টা ইনস্ট্রাকশন লাগে। কলের ক্ষেত্রে দেখেন প্রচুর ইনস্ট্রাকশন লাগছে। কলের ক্ষেত্রে ইনস্ট্রাকশন কেন লাগে? কারণ আমরা জানি কলের ক্ষেত্রে আমাদেরকে স্ট্যাকে কিছু, এই যে একটু আগে দেখেছি যে আমাদের স্ট্যাকে হচ্ছে কিছু সেভ করে যেতে হয়, পুশ করে যেতে হয়। সো এই যে কাজের সংখ্যা বাড়ছে, সো এই কারণে আমাদের কলের ক্ষেত্রে টি স্টেটও বাড়ছে। এবার আসেন নিচেটা দেখেন, জাম্প। সো জাম্পের ক্ষেত্রে আমাদের দেখেন যে কোনো জাম্প হোক, জাম্প মাইনাস হোক বা জাম্প 0 হোক বা জাম্প নট 0 হোক, যে কোনো কিছুই হোক না কেন আমাদের 10টা টি স্টেট অথবা 7টা টি স্টেট লাগে। এখন আমাকে কেউ কি বলতে পারবেন যে 10টা কখন লাগবে এবং 7টা কখন লাগবে? ম্যাম যখন আমরা ইমিডিয়েটলি নেক্সট অ্যাড্রেসে চলে যাব তখন আমাদের কোনো এক্সট্রা লোডিং, অ্যাড্রেস লোডিং এর কাজ করতে হবে না, তাই হ্যাঁ, তখন তাহলে কয়টা লাগবে? তখন ম্যাম 7টা লাগবে। আর অন্য কেসে কি হবে তাহলে? কোন আর অন্য কেসে আর যখন জাম্প করতে হবে কোন একটা অন্য অ্যাড্রেসে তখন আমরা জিএম ইউজ করব, কারণ তখন আবার অ্যাড্রেস লোড করতে হচ্ছে। হ্যাঁ, ভেরি গুড। সো যারা বুঝেন নাই বা যারা একটু একটু ধরতে পেরেছেন তাদের সবার জন্যই আমরা একটু ডিটেইলসে দেখি। সো আমাদের ধরেন এরকম একটা ইনস্ট্রাকশন আছে জেএম 300H, আর এখানে ধরেন কোন একটা ইনস্ট্রাকশন ছিল অ্যাড বি, এখানে হচ্ছে সাব বি, ধরেন এরকম। সো প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু ধরেন এখানে 0001, এখানে 0002, এখানে 0003। সো আমরা এই অ্যাড বি ইনস্ট্রাকশনটা কমপ্লিট করলাম।
তো কমপ্লিট করার সময় আমাদের পিসি এর ভ্যালু কত ছিল 0001। সো এখানে আছে, এখন সে চেক করবে যে আমাদের ভ্যালুটা মাইনাস আসছে কিনা। জেএম মানে কি, জাম্প ইফ মাইনাস। সো আমরা চেক করব যে আমাদের যে এই অ্যাড বি করার পরে অ্যাকুমুলেটরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আসলে আমাদের মাইনাস আসছে কিনা। যদি মাইনাস আসে তাহলে আমরা কি করব 3000H এ জাম্প করব। তার মানে কি, জাম্প করতে হলে আমরা জানি আমাদের এই প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটাকে কোথাও একটা স্টোর করে আসতে হবে। তার মানে আমরা এখানে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু স্টোর করব আগে কোথাও, এখানে একটা স্টোর হবে, এখানে একটা স্টোর হবে। এটা হচ্ছে আমাদের FFFEH অ্যাড্রেস এবং এটা হচ্ছে আমাদের FFFH অ্যাড্রেস। সো আমাদের কিছু স্টোর করতে হবে, তারপর আমাদেরকে কোথায় চলে যেতে হবে। ধরেন এটা আমার 3000H একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসে কিছু একটা ইনস্ট্রাকশন আছে। সো তখন কি করবে, সে এই জাম্প করে চলে যাবে। এই যে জাম্প করার জন্য কিছু পুশ করে আসতে হলো, এই এক্সট্রা কাজ করতে হলো, সেই জন্য আমাদের কয়টা টি স্টেট লাগছে, 10টা টি স্টেট লাগছে। কিন্তু যদি এমন হয় যে আমাদের জাম্প করতে হচ্ছে না, অর্থাৎ জেএম মানে কি, জাম্প ইফ মাইনাস, অর্থাৎ আমাদের অ্যাকুমুলেটরের ভ্যালুটা প্লাস আসলো, মাইনাস আসলো না। তার মানে কি, তার মানে কি আমরা সিকোয়েন্সিয়ালি কাজগুলো করে যাব, অর্থাৎ প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু তখন কি হবে 0002 থেকে 0003 তে চলে আসবে, জাস্ট এক ঘর ইনক্রিমেন্ট করে সে কাজ করবে। তাহলে তখন আমাদের আসলে কয়টা টি স্টেট লাগবে, 7টা টি স্টেট লাগবে। বুঝাই যাচ্ছে, জাম্প করতে হলে আমাদেরকে কাজ বেশি করতে হবে, সো 10টা টি স্টেট লাগবে। এবং যদি জাম্প না করি, সিকোয়েন্সিয়ালি যদি এক্সিকিউট করি, আমাদের ইনস্ট্রাকশন কম লাগবে, মানে ইনস্ট্রাকশন কম লাগবে না, বেসিক্যালি স্টেপস কম লাগবে, টি স্টেটস কম লাগবে। সো আমাদের তখন 7টা টি স্টেটই কাজ হয়ে যাবে। সো এটা কি কেউ বুঝতে পারেন না, এমন কেউ আছেন? এনিওয়ান? আচ্ছা, সবাই বুঝেছেন? জি মিস। বাকিরা? Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, কিছু বলবেন? আচ্ছা, কেউ কিছু বলবেন না, ঠিক আছে। সো এখানে দেখেন কি আছে, এখানে একটু সামারি আকারে দেওয়া আছে যে আমাদের কোন ইনস্ট্রাকশনটার জন্য অপ কোড কি, এবং সেটার জন্য কয়টা টি স্টেট লাগছে, কি কি ফ্ল্যাগ এফেক্টেড হচ্ছে, এবং হচ্ছে আমাদের অ্যাড্রেসিং বলতে বোঝাচ্ছে হচ্ছে যে আমাদের রেজিস্টার টু রেজিস্টার কাজ হচ্ছে কিনা, ঠিক আছে। সো আমরা একটু দেখি যে ধরেন আমাদের অ্যাড বি মানে কি, অ্যাকুমুলেটরের সাথে আপনাদের বি এর যোগ বিয়োগ কিছু একটা হচ্ছে। তো অ্যাকুমুলেটরের সাথে বি এর যোগ বিয়োগ কিছু একটা হবে, অ্যাড বি মানে কি যোগ হবে। সো সেক্ষেত্রে আমরা কি করতেছি, এ রেজিস্টারের সাথে বি রেজিস্টারের আসলে যোগ হচ্ছে। সো আমাদের অ্যাড্রেসিংটা কি, রেজিস্টারের কাজ হচ্ছে। আবার ধরেন যখন আমাদের এনআই বাইট আছে, অর্থাৎ অ্যান্ড ইমিডিয়েট করছি, তখন আমরা কি ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে কাজ করছি। সো এবার আসেন কোন ইনস্ট্রাকশনের জন্য আসলে কয় বাইট লাগে সেটাও আছে। সো এগুলো আসলে নিজেরা একটু দেখে নেবেন, যে বোঝার চেষ্টা করবেন যে কিভাবে কয়টা কি হচ্ছে, ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, এবার আসেন আমাদের হ্যান্ডশেকিংটা আমরা একটু দেখি। যে আমাদের লাস্ট ক্লাসে হ্যান্ডশেকিং নিয়ে অনেকেরই অনেক কোশ্চেন ছিল, যে আমাদের রেডি বিট ছিল একটা এবং অ্যাকনলেজ বিট ছিল একটা। সো আমরা যদি একটু আর্কিটেকচারটা আরেকবার একটু দেখে আসি। সো দেখেন, আমাদের একটা জিনিস ছিল যে আমাদের একটা হেক্সাডেসিমাল কিবোর্ড ছিল, সেই কিবোর্ডটা থেকে ভ্যালু আসছিল ইনপুট পোর্ট 1 এ, এবং ইনপুট পোর্ট 1 এ ভ্যালুটা যদি ভ্যালিড হতো তখন আমরা কি পেতাম, আমাদের ইনপুট পোর্ট 2 এর 0 নম্বর বিটে আমরা রেডি বিটে ভ্যালু পেতাম। এবং আমাদের যখন ভ্যালুটাকে নিয়ে কাজ করা শেষ হয়ে যেত, যখন আমরা আউটপুট পোর্টের 7 নম্বর বিটে একটা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল দিতাম। সেটা হচ্ছে আমাদের হ্যান্ডশেকিং এর কাজে ইউজ হচ্ছিল। সো আমরা একটু দেখি হ্যান্ডশেকিংটা আসলে কিভাবে হয়। সো প্রথমে আমরা কি করব, আমরা হচ্ছে সবার প্রথম কাজ হচ্ছে আমরা চেক করব ইনপুট পোর্ট 2 এর 0 নম্বর বিটটা কি হাই আছে কিনা। হাই থাকলে কি হবে, হাই থাকা মানে হচ্ছে রেডি বিটটা হাই থাকা, এবং রেডি বিটটা হাই থাকা মানে হচ্ছে আমাদের ইনপুট পোর্ট 1 এ একটা ভ্যালিড ডাটা আসছে। আমরা ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে আমরা যখন ইনপুট পোর্ট 1 এ ভ্যালিড ডাটা আসবে, তখন হচ্ছে ইনপুট পোর্ট 2 এর 0 নম্বর বিটে একটা রেডি বিট বা রেডি সিগন্যালকে আমরা হাই পাবো। সো আমরা ফার্স্টে চেক করব রেডি সিগন্যালটা হাই আছে কিনা। যদি হাই থাকে তখন আমরা কি করব, পোর্ট 1 এর ডাটাটাকে ভ্যালিড বলে ধরে নিব এবং পোর্ট 1 এর ডাটাটাকে ইনপুট হিসেবে নিব। নেওয়ার পরে সেটা চলে যাবে হচ্ছে অ্যাকুমুলেটরে। সো অ্যাকুমুলেটরে গেল, তার মানে কি আমাদের কাজ শেষ, আমরা ইনপুটটা নিয়ে নিছি। নেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, বিটটাকে অ্যাকনলেজমেন্ট বিটটাকে, অর্থাৎ পোর্ট 4 এর 7 নাম্বার বিটটাকে আমরা হাই করব। করার পরে
এই অ্যাকনোলেজ বিটটা যখন আপনি হাই করবেন তখন আপনার রেডি বিটটা যেটা আছে সেটা হচ্ছে রিসেট হয়ে যাবে, অর্থাৎ রেডি বিটটা জিরোতে চলে যাবে, হাই থেকে লোতে চলে আসবে। সো আপনি অ্যাকনোলেজমেন্ট বিটটা পাঠাইলেন, পাঠানোর পরে এখন আপনি কি সারাক্ষণ অ্যাকনোলেজমেন্ট বিট পাঠাইতে থাকবেন? তার মানে কি আপনি সারাক্ষণই অ্যাকনোলেজ করতেছেন না। আপনার যখন অ্যাকনোলেজমেন্ট একবার করা শেষ, একবার আপনি সিগন্যাল দিয়ে দিয়েছেন, তখন আপনি কি করবেন? এরপরে অ্যাকনোলেজমেন্ট বিটটাকে জিরো দিয়ে দিবেন। সো ধরেন আপনাদের কাছে এরকম একটা প্রোগ্রাম আছে বা এরকম একটা কোশ্চেন আছে, যে কোশ্চেনে বলা হয়েছে কি আপনারা হচ্ছে পোর্ট 1 থেকে একটা ডাটা বাইট ইনপুট নেবেন, নিয়ে সেটাকে বি রেজিস্টারে স্টোর করবেন এবং সেটা হ্যান্ডশেকিং এর মাধ্যমে করবেন। সো আমরা যদি দেখি, আমরা জানি যে কোনো ব্লক অফ কোডসকে আমরা কিসে লেখা ট্রাই করি, অ্যাসেম্বলিতে বা মাইক্রোপ্রসেসর আপনারা দেখেছেন, আমরা একটা লেবেল দেওয়ার ট্রাই করি। সো আমরা একটা লেবেল দিলাম, যেহেতু আমাদের এখানে লুপিং এর কোনো একটা ব্যাপার স্যাপার আসতে পারে। সো আমরা ফার্স্টে কি করব, আমরা হচ্ছে ইনপুট পোর্ট 2 নাম্বার, যেটা 2 নাম্বারের ডাটাটাকে আমরা ইনপুট হিসেবে চেক করব, যে ইনপুটটা নিব 2 নাম্বার পোর্টে ডাটাটাকে ইনপুট নিব। ধরেন এখন আমার 2 নাম্বার পোর্টে ডাটা আছে, সাপোজ আমাদের রেডি বিটটাকে হাই করতে হবে। রেডি বিট হচ্ছে ইনপুট পোর্ট 2 এর 0 নাম্বার বিট। তাহলে ইনপুট পোর্ট 2 যদি এটা হয়, এটা হচ্ছে পোর্ট 2, সো যদি 0 নাম্বার বিট এটা হয়, তাহলে দেখেন এটাকে আমার হাই করতে হবে, বাকি সবকিছু 0 থাকবে, বা যে কোনো ভ্যালুও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, থাকতেই পারে কোনো একটা র্যান্ডম ভ্যালু চলে আসে, বাট এই বিটটাকে তার হাই থাকতে হবে। সো আমি মানে একটা জিরো বেশি দিয়ে দিছি, হ্যাঁ একটা জিরো বেশি দিছি। সো এই বিটটা হাই থাকতে হবে। তাহলে আমি ধরেন পোর্ট 1 থেকে, সরি পোর্ট 2 থেকে এই ডাটা বিটের এই ডাটা বাইটের ভ্যালুটা পাইছি। পাওয়ার পর এখন আমাকে কি করতে হবে, এটার সাথে এন্ড ইমিডিয়েট করতে হবে। এন্ড ইমিডিয়েট কেন করব? কারণ আমরা চেক করব যে আমাদের এই লাস্টের বিটটা কি আসলে 1 এসেছে কিনা, আমরা এই ভ্যালুটার সাথে এন্ড করব। সো একটু আগে বললাম এখানে যদি কোনো র্যান্ডম ভ্যালু থাকে তাতেও সমস্যা নাই। কেন সমস্যা নাই দেখেন, আমরা এই যে এন্ড করার পরে এই জিরো দিয়ে যেহেতু এন্ড করছি, এই 7টা বিট জিরো দিয়ে যেহেতু 7টা বিট এন্ড করছি, সো আমাদের এই ভ্যালুগুলো জিরো হয়ে যাবে। সো আমরা জাস্ট চেক করব আমাদের এই লাস্টের বিটটা 1 কিনা। সো লাস্টের বিটটা 1 থাকা মানে কি, রেডি সিগন্যালটা পেয়ে গেছি। সো রেডি সিগন্যালটা পেয়ে যাওয়া মানে কি, আমাদের ইনপুট পোর্ট 1 এ যে ডাটাটা আছে সেই ডাটাটা ভ্যালিড। সো তখন আমরা ইনপুট পোর্ট 1 এর ডাটাটাকে আমরা ইনপুট হিসেবে নিব। সো পোর্ট 1 এর ডাটাটাকে ভ্যালিড বলে ধরে নিব এবং হচ্ছে আমরা ইনপুট নিব। নেওয়ার পরে কি করব, আমরা বি রেজিস্টারে এই এ রেজিস্টারে ডাটাটাকে মুভ করব। এখন কোশ্চেন করতে পারেন যে এ রেজিস্টার কোত্থেকে আসলো, কারণ আপনি যখন ইনপুট দিবেন ইনপুটের ডাটাটা আসলে অ্যাকুমুলেটরে গিয়ে স্টোর হবে। সো ইনপুট পোর্ট 1 এর ডাটাটা অ্যাকুমুলেটরে স্টোর হলো এখান থেকে, এবং আমরা এই ডাটাটাকে কি করলাম, বি তে মুভ করে ফেললাম। করার পরে কি করছি দেখেন, আমরা হচ্ছে যেহেতু ডাটাটাকে রিসিভ করা শেষ, আমাদের এ থেকে বি রেজিস্টারে ট্রান্সফার করাও শেষ, সো আমাদের কাজ শেষ। এখন আমাদেরকে অ্যাকনলেজমেন্ট বিট পাঠাতে হবে। সো অ্যাকনলেজমেন্ট বিট পাঠানোর জন্য কি করতে হয়, আমরা জানি অ্যাকনলেজমেন্ট বিট হচ্ছে আমাদের আউটপুট পোর্ট 4 এর 7 নাম্বার বিট বা এমএসবি বিট। সো এটা যদি আমাদের আউটপুট পোর্ট 4 হয়, সো আমাদের এই জায়গায় 1 থাকতে হবে, আর বাকি জায়গায় যা ইচ্ছা তাই থাকতে পারে। সো আমরা তখন কি করব, আমরা আউটপুট পোর্ট 4 এর যে ভ্যালুটা আছে সেটাকে কি করব, সরি আমরা ফার্স্টে হচ্ছে একটু ভুল বলছি, আমরা ফার্স্টে হচ্ছে এ তে 80h মুভ করব। এ তে 80h কেন মুভ করছি দেখেন, 10000000, আমাদের হচ্ছে 7 নাম্বার বিটে 1 দরকার, এই বিটটাকে হাই দরকার, আর বাকি সবকিছু আমরা 0 দিয়ে রাখলাম। সো আমরা এটাকে কি লিখতে পারি, এটা হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন হচ্ছে 80h, ফার্স্টে 4 বিটের জন্য 8 এবং পরে 4 বিটের জন্য 0। সো তখন আমরা কি করব, আমরা অ্যাকুমুলেটরে হচ্ছে এই 80h মুভ করব এবং এই 80h এর ভ্যালুটাকে আমরা আউটপুট পোর্ট 4 এর ভ্যালুটাকে দিয়ে দিব। সো কোন পোর্টে কখন ভ্যালু দিচ্ছি এটা একটু খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে যে কিভাবে কাজ করতেছে। সো তখন আমরা আউটপুট পোর্টে এই ভ্যালুটা দিব, এবং আউটপুট পোর্টে এই ভ্যালুটা দেওয়ার মানে কি, এই ভ্যালুটা দেওয়ার মানে হচ্ছে আমরা অ্যাকনলেজমেন্ট সিগন্যালটা দিয়ে দিয়েছি। সো অ্যাকনলেজমেন্ট সিগন্যালটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাকে কি করতে হবে, আমাদেরকে অ্যাকনলেজমেন্ট বিটটাকে রিসেট করে দিতে হবে, যেন পরবর্তী কোন একটা অপারেশনের সময় অ্যাকনলেজমেন্ট বিট আবার হাই হতে পারে। আমরা তো সারাক্ষণ অ্যাকনলেজ করব না। সো আমরা তখন আবার কি করব, এ তে হচ্ছে 00h মুভ করব, অর্থাৎ এটাকে 1টাকে বাদ দিয়ে আমরা এখানে 0 করে ফেলবো। সো আমরা এতে এর পরের বার কি মুভ করব, 00h মুভ করব এবং সেটাকে আউটপুট পোর্ট 4 এ দিব, এবং আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা হল্ট করব। এখন আসেন এই জায়গায় একটা জিনিস আছে, আমি যদি পুরোটা ক্লিয়ার করে ফেলি, আমাদের এখানে একটা জিনিস আছে, এই যে জেড স্ট্যাটাস, এটার মানে কি, এটার মানে হচ্ছে যদি এমন হয় যে আপনি ইনপুট পোর্ট 2 এর ভ্যালুটা পেয়েছেন, ধরেন এরকম ভ্যালু পেয়েছেন, ধরেন এরকম একটা ভ্যালু পাইছেন সাপোজ, বা ধরেন সবই 0 পাইছেন, এরকম ভ্যালু পাইছেন। সো আপনি চেক করছেন যে আপনি যখন এন্ড ইমিডিয়েট করছেন, এন্ড ইমিডিয়েট 001h করছেন, তখন আপনি দেখলেন কি ভ্যালুটা 00ই আসতেছে, 0 আসতেছে ভ্যালু। 0 আসা মানে কি আমাদের ইনপুট পোর্ট 1 এর ডাটাটা ভ্যালিড না।
সো তখন সে কি করবে, সে এখানেই আবার চলে আসবে, অর্থাৎ আবার সে রিড করা শুরু করবে, প্রত্যেকবার সেই জিনিসটা করতে থাকবে, অর্থাৎ কাইন্ড অফ পোলিং অপারেশনের মতো সে কন্টিনিউয়াসলি চেক করতে থাকবে আসলে পোর্ট 2 এর রেডি বিটটা আসলে রেডি হয়েছে কিনা, সিগন্যাল দিচ্ছে কিনা। সো এই প্রোগ্রামটাতে কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করে ফেলেন, কোশ্চেন থাকলে। কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পেরেছেন সবাই? জি ম্যাম। আচ্ছা, এবার আসেন যদি এটা হয়ে যায়, এখন আমরা ম্যাথ দেখবো, যেটা হচ্ছে স্যাপ 2 এর আসলে মেইন পার্ট, মানে স্যাপ 2 এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ম্যাথ, এবং একবার যদি বুঝে যান অ্যান্সার করা খুবই সহজ। সো আমরা ফার্স্টে কি করব দেখেন, আমাদেরকে ধরেন আমাদেরকে কি বলা আছে যে স্যাপ 2 এর ক্লক ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 মেগাহার্টজ। আচ্ছা, টি স্টেটে তাহলে 1 মাইক্রোসেকেন্ড লাগে। আপনাদেরকে এই জিনিসটা নাও দেওয়া থাকতে পারে কোশ্চেনে, শুধু এই ক্লক ফ্রিকোয়েন্সি দেওয়া থাকতে পারে। সো ক্লক ফ্রিকোয়েন্সি হচ্ছে f = 1 মেগাহার্টজ। সো সেখান থেকে আপনারা টি স্টেটের জন্য কত টাইম লাগবে সেটা কিভাবে বের করবেন? টি স্টেটের জন্য টাইম লাগবে হচ্ছে 1/f বা 1/1 মেগাহার্টজ, সেখান থেকে আসবে হচ্ছে 1 মাইক্রোসেকেন্ড। সো আপনাদেরকে এমনও হতে পারে ক্লক ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, সেখান থেকে আপনারা পার টি স্টেটে কত টাইম লাগছে সেটা বের করে নেবেন। এখন আপনাকে বলছে এই ফলোইং সাবরুটিনটা বা ফলোইং কোডের ব্লকটা এক্সিকিউট করতে কত সময় লাগতে পারে। একটা টি স্টেটে এত সময় লাগে, এইটুকু ব্লক তৈরি মানে এক্সিকিউট করতে কতটুকু সময় লাগবে। সো আমাদের প্রথম কাজ যেটা হবে, আমার মনে হয় অলরেডি আপনারা মাইক্রোপ্রসেসর এই ধরনের ম্যাথ দেখে ফেলেছেন, তাও আমি ধরে নেই যে আপনারা কিছু জানেন না, আমি ওভাবেই দেখাই। সো আমাদের প্রথম কাজটা থাকবে হচ্ছে, আচ্ছা 1 মিনিট একটু হোল্ড করেন সবাই। আচ্ছা, আমরা আবার শুরু করি। আমি সরি, আসলে একটু ইমার্জেন্সি ছিল। আচ্ছা, যাই হোক, সো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে আমাদের টি স্টেটে কত টাইম লাগে সেটা আমরা বের করেছি। এখন হচ্ছে পুরা কোডটার জন্য আমাদের কত টি স্টেট লাগবে সেটা দেখব। সো তোমাদের প্রথম কাজ থাকবে হচ্ছে এই যে একটা ভ্যালু আছে হেক্সা, এটাকে আমরা কি করে ফেলবো? ডেসিমালে কনভার্ট করে ফেলবো। সো আপনাদের এক্সামের সময় কোডটা দেওয়া থাকবে, কমেন্টগুলো কিন্তু দেওয়া থাকবে না। সো আমরা মাথায় হিসাব করলাম যে, বা ধরেন আপনি ক্যালকুলেটর হিসাব করলেন, কোডটাকে আসলে বেসিক্যালি আপনাকে সিমুলেট করতে হবে। সো আপনি যদি মাথায় সিমুলেট করেন তো দেখেন আমাদের কি আছে, আমাদের এই সি তে আসলে কি মুভ হলো, তাহলে মুভ ইমিডিয়েট সি 46h, তার মানে সি তে আসলে 46h মুভ হলো। 46h এর ডেসিমাল হচ্ছে 70। সো সি তে আসলে 70 মুভ হলো, সি তে 70 আছে। এখন আমরা একটা লেভেল
লেভেলে ঢুকে গেলাম, যে লেভেলটার নাম হচ্ছে অ্যাগেইন। সো যাই হোক, সেটা থাকুক। এখন আমরা ডিক্রিমেন্ট সি অপারেশন পারফর্ম করব। সো আমাকে বলেন তো তাহলে এই ডিক্রিমেন্ট সিটা কয়বার এক্সিকিউট হবে? আপনারা কি আছেন ক্লাসে? জি মিস। হ্যাঁ, ডিক্রিমেন্ট সিটা কয়বার এক্সিকিউট হবে, কেউ একজন বলেন। মিস 70। হ্যাঁ, ভেরি গুড। সো আমরা ডিক্রিমেন্ট সিটাকে কয়বার এক্সিকিউট করব? 70। তাহলে এইটা কয়বার এক্সিকিউট হবে? জেন জেড অ্যাগেইন 70 70 এক্সিকিউট হবে, ঠিক আছে। 70 বার এক্সিকিউট হবে, এরপর নোপ এক্সিকিউট হবে একবার এবং রিটার্ন এক্সিকিউট হবে একবার। সো এটা একবার এবং এইটা একবার। এখন খেয়াল করে দেখেন, আচ্ছা একটা মিনিট, আমি একটু চার্জারটা কানেক্ট করে নিই। আচ্ছা এখন খেয়াল করে দেখেন, আমাদের এই জেএনজেড অ্যাগেইন এটাও আমাদের কয়বার এক্সিকিউট হচ্ছিল? 70 বার এক্সিকিউট হচ্ছিল। কিন্তু এটা ট্রু হবে কতবার, এটা কেউ বলতে পারবে? ম্যাম 69 টাইমস। হ্যাঁ, ভেরি গুড। সো আমাদের এটা ট্রু হবে হচ্ছে 69 বার, অর্থাৎ এই জেড এন জেড অ্যাগেইন, জে এন জেড অ্যাগেইন, এই ইনস্ট্রাকশনটা এই অ্যাগেইন লুপে যাবে, এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয়ে অ্যাগেইন লুপে যাবে হচ্ছে 69 বার। এবং লাস্টের একবার সে কি করবে, যখন জিরো ভ্যালু পাবে, সো তখন সে কি করবে, তখন হচ্ছে সে এই নোপ ইনস্ট্রাকশনে চলে আসবে। সো 69 বার হবে হচ্ছে গিয়ে জাম্পিং এর কাজ এবং একবার হচ্ছে গিয়ে নো জাম্প। সো জাম্পের ক্ষেত্রে আমরা জানি আমাদের 10টা টি স্টেট লাগে এবং নো জাম্পের ক্ষেত্রে আমাদের 7টা টি স্টেট লাগে। তার মানে 69 বার আমরা 10টা টি স্টেট নিয়ে কাজ করব এবং একবার হচ্ছে আমরা 7টা টি স্টেট নিয়ে কাজ করব। সো আমরা যদি ম্যাথের সলভটা একটু দেখি, যে ফার্স্ট আমাদের মুভ ইনস্ট্রাকশন ছিল, মুভ ইনস্ট্রাকশনের জন্য আমরা জানি আমাদের হচ্ছে 7টা টি স্টেট লাগবে। সো 7টা টি স্টেটের প্রত্যেকটার জন্য হচ্ছে আমাদের 1 মাইক্রোসেকেন্ড লাগে, 1 মাইক্রোসেকেন্ড লিখলাম এবং মুভ ইনস্ট্রাকশনটা একবারই ছিল, সো 1 দিয়ে গুণ করলাম। এবার ডিক্রিমেন্টের ক্ষেত্রে ডিক্রিমেন্ট 70 বার হচ্ছে, সো 70 দিয়ে গুণ করছি এবং একটা ডিক্রিমেন্টে 4টা টি স্টেট লাগে, সো 4টা দিলাম এবং প্রত্যেকটা স্টেটে 1 মাইক্রোসেকেন্ড লাগে, সো 1 মাইক্রোসেকেন্ড দিলাম। সো এইটার জন্য কি হবে, এই লেভেলের জন্য জেএনজেড ইনস্ট্রাকশনের জন্য, সো এই ইনস্ট্রাকশন লেভেল বলছি, সরি ইনস্ট্রাকশনের জন্য, এই ইনস্ট্রাকশনের জন্য কি হবে, যখন জাম্প হবে তখন সে 69 বার কাজ করবে এবং জাম্পের ক্ষেত্রে 10টা টি স্টেট লাগছে, সো 10টা এবং প্রত্যেকটা টি স্টেটে 1 মাইক্রোসেকেন্ড লাগছে। এবং যখন জাম্প সে করবে না, নো জাম্পে, তখন সে কি করবে, একবারই রান করবে, 7টা টি স্টেট লাগবে এবং প্রত্যেকটা টি স্টেটে 1 মাইক্রোসেকেন্ড লাগবে। নোপ অপারেশনের জন্য 4টা টি স্টেট লাগবে এবং একবারই কাজ করবে এবং রিটার্ন অপারেশনের জন্য 10টা টি স্টেট লাগবে এবং একবারই কাজ করবে। সো আপনি সবগুলো টি স্টেটের জন্য কত সময় লাগলো সেটা বের করে নেন, বের করে এবার সবগুলো যোগ করে ফেলেন, যোগ করে ফেললে আপনি ভ্যালুটা পেয়ে যাবেন। এখন কেউ কেউ কোশ্চেন করতে পারেন যে এগুলাকে আসলে মুখস্থ রাখতে হবে কিনা, যে মুভ ইমিডিয়েটের জন্য কয়টা ইনস্ট্রাকশন লাগছে, ডিক্রিমেন্টের জন্য কয়টা ইনস্ট্রাকশন লাগছে। না, সবকিছু মুখস্থ রাখতে হবে না, বাট কিছু কিছু যেগুলো আপনাদের খুব র্যান্ডমলি ইউজ হয়, কমন, যে অ্যাড, সাব, তারপর হচ্ছে এলডিএ, এগুলোর জন্য একটু মনে রাখার ট্রাই করবেন। আপনাদেরকে কোশ্চেনই দেওয়া থাকবে, বাট দুই একটা যেগুলো খুব র্যান্ডমলি ইউজ হয় বা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয় সেগুলো আসলে দেওয়া থাকবে না। বাট এগুলো যেগুলো আমরা মানে খুব একটা ইউজ করি না সেগুলো আপনাদের জন্য দেওয়া থাকবে। সো এই ম্যাথটাতে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞাসা করে ফেলতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম আচ্ছা, আপনারা মাইক্রোপ্রসেসরে কি এই ধরনের ম্যাথ পড়ে ফেলছেন অলরেডি? জি ম্যাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো, সহজে বুঝার কথা। সো এখন আসেন এই ধরনের ম্যাথ আরেকটা, আপনাদের এক্সামে তো এত সহজ ম্যাথ থাকবে না, নেস্টেড লুপ দিয়ে দেওয়া থাকবে। সো এখানে দেখেন আমাদের একটা ইনস্ট্রাকশন আছে ফার্স্টে, এরপর একটা লুপ আছে, সেই লুপের ভিতরে আরেকটা লুপ আছে। সো এইটা কিভাবে কাজ করাইতে পারি বলেন তো, এটাকে কিভাবে হিসাব করব? এটাকে কিভাবে হিসাব করতে পারি বলেন কেউ একজন? ফার্স্ট ইনার লুপে সব মানে টোটাল
টাইমটা বের করার চেষ্টা করব, তারপর ওটা হচ্ছে মাল্টিপ্লাই করব আউটার লুপের যে কাউন্টার ভ্যালু ওটা দিয়ে মাল্টিপ্লাই করব। হ্যাঁ, ভেরি গুড। সো আমরা ফার্স্টে কি করব, ইনার লুপের যে লুপিং এর অংশটা সেটুকু আগে ক্যালকুলেট করে ফেলি। ইনার লুপে আসলাম, দেখেন ডিক্রিমেন্ট সি জেএনজেড লুপ 2। সো ডিক্রিমেন্ট সি, সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে আমাদের 71, ডেসিমালে 71। সবাই যেটা ভুল করবেন, হেক্সা নিয়েই কাজ করা শুরু করবেন। ফার্স্ট কথা মাথায় রাখতে হবে, আমাদের ডেসিমালে কনভার্ট করে ফেলতে হবে। সো আমাদের সি তে আছে হচ্ছে 71, আমরা সি কে ডিক্রিমেন্ট করব। তার মানে এই ইনস্ট্রাকশনটা হবে হচ্ছে 71 বার, তার মধ্যে এইটা হবে 71 বার। এর মধ্যে 70 বার হচ্ছে ট্রু হবে এবং 1 বার হচ্ছে ফলস হবে। সো আমরা কি করব, 70 বারের জন্য 10টা টি স্টেট দিয়ে হিসাব করব এবং একবারের জন্য 7টা টি স্টেট দিয়ে হিসাব করব। সো আমরা যদি এটা করে ফেললে দেখেন আমাদের লুপ 2 এর জন্য বা ইনার লুপটার জন্য যেই লুপিং ইনস্ট্রাকশন গুলো ছিল সেগুলো আমরা হিসাব করে ফেললাম, করে দেখলাম কত হইলো, 991 মাইক্রোসেকেন্ড হয়েছে। তার মানে এতটুকু অংশ হচ্ছে আমাদের 991 মাইক্রোসেকেন্ড। এখন আমরা বাকি অংশটুকু হিসাব করি। ফার্স্টে কি করেছি, ফার্স্টে হচ্ছে বি তে 10 মুভ করেছি। সো এই ইনস্ট্রাকশনটা একবার এক্সিকিউট হবে। এই ইনস্ট্রাকশনটা কয়বার এক্সিকিউট হবে কেউ বলেন তো? একবার ম্যাম। একবার। উপরে একটা লুপিং ভ্যারিয়েবল আছে না এবং নিচে ডিক্রিমেন্ট বি করতেছি, দেখেন কয়বার হবে? এটা এটা না, এটা 10 টাইমস। হ্যাঁ, ভেরি গুড। এটা হচ্ছে 10 টাইমস হবে, কারণ কি বি তে আমরা 10 মুভ করেছি। এবং দেখেন এটা কিন্তু একটা বড় লুপ, যে লুপে একটা সময় আমরা কি করছি, ডিক্রিমেন্ট বি করছি এবং আবার লুপে জাম্প করছি। তার মানে এই ইনস্ট্রাকশনটা 10 বার হবে। হলো। এবার এইটুকু ম্যাম, তো হ্যাঁ বলেন। ম্যাম এটা 11 হওয়ার কথা না, কারণ লুপ 2 থেকে তো একবার যাচ্ছিল আর হচ্ছে আর উপরের ফার্স্ট লেভেলের জন্য 10 বার, তাহলে 11 হওয়ার কথা না। না, এই দুইটাকে এখন আমরা একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন ধরে ফেলতেছি। এখন কিন্তু আমার লুপ 2 এর কোনো হিসাব নাই, কারণ আমি এইটুকুকে ধরে ফেলছি, বের করে ফেলছি। 991 মাইক্রোসেকেন্ড সে অলরেডি করতেছে। আচ্ছা ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, সো এটাকে আপনি সিঙ্গেল একটা ইনস্ট্রাকশন ধরতে পারেন। সো এই 991 মাইক্রোসেকেন্ডের সাথে তাহলে আমরা আবার কি গুণ দিব, এটাও 10 বার হবে। তার মানে 10 গুণ এত হলো। এবার আপনি ডিক্রিমেন্ট বি করবেন, সেটাও আপনি কি করবেন, 10 বার করবেন। সো 10 বার ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে। এই জায়গায় কি হবে, জেএনজেড লুপ 1। সো এই জায়গায় আপনার কি হবে, 10 বার এক্সিকিউট হবে, তার মধ্যে 9 বার হচ্ছে ট্রু হয়ে এক্সিকিউট হবে, একবার হচ্ছে ফলস হয়ে এক্সিকিউট হবে। সো করলো, এবং রিটার্নটা কয়বার এক্সিকিউট হবে, রিটার্ন হচ্ছে জাস্ট একবার এক্সিকিউট হবে। রিটার্ন তো বারবার সে করবে না, জাস্ট একবার এক্সিকিউট করবে। সো আপনি যদি এটাকে নিয়ে হিসাব শুরু করেন, হিসাব করলে আপনাদের হিসাবটা আসবে এরকম। এই যে দেখেন 991 এর সাথে সে 10 গুণ করেছে। এই সি এর ভ্যালুটা যখন আমরা মুভ করলাম সেখানে 10 করেছে, ডিক্রিমেন্টও 10 করেছে, বাট লুপ 1 এর ক্ষেত্রে 2 বার করলো। মানে যখন জাম্প ইনস্ট্রাকশনটা পেলো, জাম্পিং এর জন্য 9 বার এবং নো জাম্পের জন্য একবার, এবং আমাদের রিটার্ন হচ্ছে কি করছে, রিটার্নের জন্য একবার হিসাব করছে। এবং রিটার্নে 10টা টি স্টেট লাগে, কারণ আমরা 10 দিয়ে গুণ করেছি। সো এতটুকু পর্যন্ত কি বুঝেছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, একটু অপেক্ষা
আচ্ছা ঠিক আছে, সো আমাদের এইটুকুই হচ্ছে আজকের লেকচার। আমাদের স্যাপ 2 হচ্ছে এতটুকুই, স্যাপ 2 তে আর বেশি কিছু পড়ার নাই। কারো কোনো যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমি শেষ করে দিই ক্লাস।